আমি আবার এসে গেছি আপনাদের আর যে থাকছেননি। অনেক দিন পর দেখা বলুন। আরে কি করব, এত গরম এত গরম। সে যাই হোক, আমি আজকে নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হীরের আংটি তৃতীয় পর্ব। শুনবেন কিন্তু। ঠিক 4টের সময় দাদুর ঘরের দরজা খুট করে খুলে যেতেই হাবুল গিয়ে হাজির। দাদু, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। কে? কি নাম? জিজ্ঞেস করিনি, একটা ছেলে। অচেনা কেউ এলে আগে তার নাম পরিচয় জেনে নিবি তো। বসিয়েছিস হ্যাঁ, বারান্দায়। এই রোদ্দুরে বারান্দায়? এলো না যে ভেতরে। দাদু আর বাক্যব্যয় না করে খড়মের শব্দ তুলে বারান্দায় এলেন। মুখখানা গম্ভীর, একটু অপ্রসন্ন। ছেলেটা চেয়ারে বসে ঢুলছিল, দেখেই বোঝা যায় ভীষণ ক্লান্ত। দাদু কিছুক্ষণ নীরবে ছেলেটিকে লক্ষ্য করলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মনে হচ্ছে রামদুলালের নাতি। হাবুল বলল, রামদুলাল কে দাদু? দাদুর মুখ চোখ হঠাৎ খুব ফ্যাকাশে দেখাচ্ছিল, চোখের দৃষ্টি যেন বহু দূরে চলে গেছে। কিছুক্ষণ চুপ করে বারান্দায় দাঁড়িয়ে ছেলেটির দিকে চেয়ে রইলেন, তার পথ দূরের দিকে। হাবুল আর কিছু জিজ্ঞেস করতে ভরসা পেল না। দাদু পিছু ফিরে ঘরের দিকে রওনা দিতে দিতে বললেন, ও ঘুমোচ্ছে, ঘুমোক। অনেকটা রাস্তা আসতে হয়েছে। জাগলে পরে আমার ঘরে নিয়ে আসিস। আর হ্যাঁ, তোর মাকে বল ভালো করে জল খাবার বানাতে। আর বেনুকে ডেকে উত্তরের ঘরখানা সাফ করে রাখতে বলে দে, ভালো করে যেন বিছানা পেতে রাখে। হাবুল মাথা নেড়ে বলল, আচ্ছা। দাদু ধীর পায়ে অনেকটা যেন নিজের শরীরের ভার টানতে টানতে ঘরে ফিরে গেলেন। দাদুকে এত অন্যমনস্ক আর বিষণ্ণ হতে আর কখনো দেখেনি হাবুল। তার চেয়েও বড় কথা, দাদুর চোখে একটা ভয়ের আভাসও দেখতে পেয়েছে সে। রতন বাড়ুজ্য সম্পর্কে যে যাই বলুক, এটা সবাই জানে এরকম ডাকাবুকো লোক এ তল্লাটে আর নেই। সেই দাদুর চোখে একটা চাপা আতঙ্কের ছাপ দেখে হাবুল খুব অবাক হলো। একটা অচেনা ছেলে, রামদুলাল না কার নাতি, তাকে দেখে এতটা ঘাবড়ে যাওয়ার কি আছে? হাবুল গিয়ে মাকে জল খাবারের কথা আর বেনুকে ঘর সাজানোর কথা বলে বারান্দায় ফিরে এলো। এসে দেখে ছেলেটা সোজা হয়ে বসে জাম গাছে বসে থাকা একটা ঘুঘু পাখির দিকে চেয়ে আছে। হাবুল বলল, শুনছেন, দাদু আপনার জন্য বসে আছেন। ছেলেটা কথাটা কানে তুলল না। হাবুলের দিকে চেয়ে বলল, তুমি কখনো ঘুঘু পাখির মাংস খেয়েছো? না তো, কেন? ছেলেটা মাথা নেড়ে বলল, না, এমনি জিজ্ঞেস করলাম। গত কয়েক মাসে আমাকে অনেক রকম খাবার খেয়ে বেঁচে থাকতে হয়েছে। পুরুলিয়ার জঙ্গলে একবার একটা ঘুঘুকে পুড়িয়ে খেতে হয়েছিল। জীবজন্তু, পাখি এসব মারতে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু সেই ঘুঘুটাকে না মারলে আমি খিদের জ্বালায় বোধহয় মরেই যেতাম। এই বলে রামদুলালের নাতি একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর হাবুলের দিকে একটু রহস্যময় চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, আমাকে দেখে তোমার দাদু বোধহয় খুশি হননি না? হাবুল অবাক হয়ে বলে, হুম, দাদু যে আপনাকে দেখেছেন তা জানলেন কি করে? আপনি তো বসে ঢুলছিলেন।
আমি কখনো পুরোপুরি ঘুমোই না, ঘুমোলেই বিপদ, তাই সবসময় আমার ভেতরে একজন জেগে থাকে, পাহারা দেয়। বলে ছেলেটা উঠে দাঁড়ালো। হাবুল তাকে দাদুর ঘর অবধি পৌঁছে দিল। দাদু ইজি চেয়ারে বসেছিলেন। উঠে এসে ছেলেটাকে হাতে ধরে ঘরে নিয়ে গিয়ে কপাট বন্ধ করে দেওয়ার আগে হাবুলকে বললেন, আধ ঘন্টা যেন কেউ আমাদের বিরক্ত না করে। হাবুল শুনেছে তার দাদু রতন বন্দ্যোপাধ্যায় একসময় খুব গরিব ছিলেন। তার বাবা ছিলেন পুরোহিত। তিনিও ওই বৃত্তিতেই দিন গুজরান করতেন কোনো রকমে। একবার গাঁয়ে খুব আকাল দেখা দিল। খরায় সেবার গাছপালা মরে গেল, মাটি শুকিয়ে হয়ে গেল ঝুরঝুরে। কুয়ো শুকোলো, পুকুর শুকোলো, এক ফোঁটা খাওয়ার জল পর্যন্ত জোটে না। রতন বাড়ুজ্যে তখন সপরিবারে বেরিয়ে পড়লেন হারা উদ্দেশ্যে। গিয়ে পৌঁছলেন সাঁওতাল পরগনায়। শোনা যায় সেখানে ভাগ্যক্রমে তিনি এক ধনী লোকের আশ্রয় লাভ করেন, আর তারপরেই তার কপাল ফিরে যায়। কিন্তু দাদুর এই ভাগ্য পরিবর্তন সম্পর্কে অনেকে কুকথা বলে। কেউ বলে দাদু নাকি লোকটাকে খুন করে সম্পত্তি হাতিয়ে নেন, কেউ বলে উনি চুরি করে পালান। সত্যিকারের কি ঘটেছিল তা কেউ জানে না। একমাত্র পাঁচুদা হয়তো বা কিছু জানতে পারে, কিন্তু তার মুখ থেকে কোনোদিনই কিছু বোধহয় বেরোবে না। হাবুল লক্ষ্য করল রান্নাঘরে সুখনের মা ময়দা ঠাসছে। বেনু উনুনে গুঁড়ো কয়লার ঢিমে আঁচ চেতিয়ে তুলছে ভাঙা লটপটে একটা হাত পাখার বাতাসে। বেনুর সঙ্গে সুখনের মায়ের একটুও বনে না। দুজনে এক জায়গায় হলেই ঝগড়া বাঁধে। আজও হচ্ছিল। সুখনের মা বলছিল, এই যে নবাব নন্দন, সব কিছু খুব সিধে দেখছো না? চোপর দিন তো গুলতি নিয়ে কাক বক শিকার করে বেড়াও, আর বাগানের জাম জামরুল আম আতা পেরে পেরে পেটে পড়ো। সব জানি, বলি তোমাকে কি শুধু টেরি বাগানের জন্য রাখা হয়েছে? বেনু বেজায় ধোঁয়া তুলে লকলকে আগুনের শিখা বের করে ফেলতে ফেলতে বলল, মাসি, তোমার মতো কি আর আমাদের কপাল? তোমার কপালের নাম হলো সাক্ষাৎ গোপাল। বাপের বাড়ির ঝি, তারা পান্তা ভাতে ঘি। সুখে থেকে থেকে তেল চুকচুকে চেহারাখানা হয়েছে বটে, কিন্তু মাসি, আমার ওপর তোমার অত নেক নজর কেন? বেশি কটর কটর করবে তো ফের সেদিনের মতো বালিশের তলায় জ্যান্ত ব্যাঙ চাপা দিয়ে রেখে আসবো। হাবুল রান্নাঘরের দিক থেকে সরে এলো। উত্তরের ঘরখানা বেশ ভালো, তবে এ ঘরে কেউ থাকে না। দাদুর একখানা পুরনো ভারী সিন্দুক আছে, একটা বিলিতি লোহার ভারী ও প্রকাণ্ড আলমারি, আর অনেক কাগজপত্রের ডাইন। কিন্তু ঘরখানায় জানলা দরজা খুলে দিলে ভারী আলো ঝকমকে আর হাওয়ায় ভরা হয়ে যায়। একেবারে বাগানের দোলন চাপা গাছগুলো থাকায় বর্ষাকালে চমৎকার গন্ধ আসে। হাবুল দেখল উত্তরের ঘরে পুরনো আমলের খাটখানা খুলে ধুলো ঝেড়ে তাতে পরিপাটি বিছানা করছে পাঁচুদা। হাবুল ঘরে ঢুকে জিজ্ঞেস করল, ছেলেটা কে গো পাঁচুদা? পাঁচু মুখটা একটু বিকৃত করে বলল, কে জানে দাদা, কখনো দেখিনি। হাবুল বলল, দাদুও দেখিনি, কিন্তু দাদু ওকে চেনে। তোমার দাদু মেলা লোককে চেনে, আর চিনেই হয়েছে ফ্যাসাদ। বেশি চেনা ভালো নয়, বুঝেছ? ছেলেটা বোধহয় কোনো ভিভিআইপি হবে, তাই না? পাঁচু বিছানার চাদরটা নিখুঁত করে পেতে ভালো করে গুঁজে দিতে দিতে বলল, যা খাতির যত্ন করা হচ্ছে। পাঁটাকে বলি দেওয়ার আগে খুব ভালো করে খাওয়ানো হয়, বুঝেছ?
গলায় ঘি মালিশ করা হয়, মালা পরানো হয়, তাতে কি হলো? তার মানে ছেলেটাকে কি বলির পাঠা বলে মনে হচ্ছে? বেজার মুখে পাঁচু বলে, তা বলিনি, বরং উল্টোটাই। দেখে শুনে তো মনে হচ্ছে বলির পাঁঠা আমরাই। উনি দুদিনের জন্য উড়ে এসে জুড়ে বসলেন। এরকম ব্যাখ্যায় হাবুল খুশি না হয়ে বলল, তুমি তাহলে ছেলেটাকে চেনো? না দাদা, কসমিন কালেও চিনতাম না। তবে কি করে বুঝলে যে উড়ে এসে বসেছে? ছেলেটাকে দেখে দাদু অবধি কিরকম ঘাবড়ে গিয়েছিল জানো? এ কথায় কে জানে কেন হঠাৎ পাঁচু রেগে উঠল। দুখানা চোখ ঝলসে উঠল হঠাৎ। হাবুলের দিকে চেয়ে ঝাঁঝের গলায় বলল, কাজের সময় অত বক বক করো না তো, যাও নিজের কাজে যাও। হাবুল যে পাঁচুকে ভয় পায় এমন নয়, আসলে দাদু তাকে কোনো কিছুতে ভয় না পেতে শিখিয়েছেন। হাবুলের ভূতের ভয় নেই, অন্ধকারকে ভয় নেই, চোর ডাকাত পাগল কাউকে ভয় নেই। রাগী লোকেদের সে খামোকা চটায় না বটে, তা বলে ভয়ও পায় না। ছেলেটা সম্পর্কে কোনো খবরই যে সহজে পাওয়া যাবে না, এটা আঁচ করে নিল হাবুল। বিকেল হয়ে এসেছে বলে সে আর দেরি না করে ফুটবল খেলার বুটজোড়া, শর্টস গেঞ্জির কিটব্যাগটা নিয়ে মাঠে রওনা হলো। তাদের ফটক থেকে বেরিয়ে ডান হাতে কিছুটা গেলেই প্রকাণ্ড খেলার মাঠ। এখনো সবাই আসেনি, দু চারজন বল পেটাপেটি করছে। হাবুল পোশাক আর বুট পরে মাঠে নেমে গেল। কি পর্বটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে।